আসসালামু আলাইকুম। উদ্ভাবক বিএসসি নার্সিং কোচিং এর বাংলা ক্লাসে সকলকে স্বাগত। সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম জিসান। আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু প্রবন্ধ বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন। লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। শুরুতেই আমরা লেখক পরিচিতি সম্পর্কে জেনে নিব। বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১৯ শতকের বাঙালি ঔপন্যাসিক, প্রাবন্ধিক ও সাংবাদিক, যিনি বাংলা গদ্য উপন্যাসের আধুনিককরণে প্রধান ভূমিকা রাখেন। জন্ম ও শৈশব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ২৬শে জুন ১৮৩৮ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ২৬শে জুন ১৮৩৮ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন বাংলায় ১৩ই আষাঢ় ১২৪৫ বঙ্গাব্দ। জন্মস্থান নৈহাটি শহরের নিকটবর্তী কাঁঠালপাড়া গ্রাম, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ। পিতামাতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পিতা ছিলেন যাদবচন্দ্র চট্টোপাধ্যায় ও মাতা দুর্গাসুন্দরী দেবী। শিক্ষাজীবন ও কর্মজীবন শিক্ষা গ্রহণ করেছেন হুগলি কলেজ, প্রেসিডেন্সি কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম বাঙালি গ্রাজুয়েটদের মধ্যে একজন। তৎকালীন সময়ে বাঙালি গ্রাজুয়েটদের মধ্যে একজন ছিলেন আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কর্মজীবনে তিনি একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর ছিলেন। তিনি কর্মজীবনে ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর হিসেবে দায়িত্বরত ছিলেন। এবার আমরা জেনে নিব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যকর্ম সম্পর্কে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার সাহিত্য জীবনে মোট ১৪টি উপন্যাস এবং অনেক প্রবন্ধ ও বিদ্রূপাত্মক রচনা ও সমালোচনা লিখেছেন। আমরা দেখতে পাচ্ছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার সাহিত্য জীবনে মোট ১৪টি উপন্যাস রচনা করেছেন। তার লেখা বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে আমরা পাচ্ছি দুর্গেশ নন্দিনী, যেটি ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম সার্থক উপন্যাস। আমরা বলতে পারি যে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী, রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার লেখা উল্লেখযোগ্য উপন্যাসগুলোর মধ্যে কপালকুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, রাজসিংহ, আনন্দমঠ, দেবী চৌধুরানী, সীতারাম উল্লেখযোগ্য। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসে আমরা একটি গানের উল্লেখ পাচ্ছি, সেটি হলো বন্দে মাতরম। বন্দে মাতরম গানটি আনন্দমঠ উপন্যাসে আমরা পাচ্ছি, যেটি ভারতের ন্যাশনাল অ্যানথেম। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রবন্ধ ও অন্যান্য সাহিত্যের মধ্যে আমরা পাচ্ছি কমলাকান্তের দপ্তর, যেটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত ব্যঙ্গাত্মক রচনা। কৃষ্ণ চরিত্র, ধর্মতত্ত্ব। সম্পাদক ১৮৭২ সালে তিনি বিখ্যাত সাহিত্য পত্রিকা বঙ্গদর্শন প্রতিষ্ঠা ও সম্পাদনা করেন, যা বাংলা সাহিত্যে বিকাশে ব্যাপক ভূমিকা রাখে। ১৮৭২ সালে তিনি বিখ্যাত সাহিত্য পত্রিকা বঙ্গদর্শন বঙ্গদর্শন প্রতিষ্ঠা ও সম্পাদনা করেন, যা বাংলা সাহিত্য বিকাশে ব্যাপক ভূমিকা রাখে। মৃত্যু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ৮ই এপ্রিল ১৮৯৪ সালে ৮ই এপ্রিল ১৮৯৪ বাংলা ২৬শে চৈত্র ১৩০০ বঙ্গাব্দ বহুমূত্র রোগে আক্রান্ত হয়ে কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমরা দেখতে পাচ্ছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বহুমূত্র রোগে আক্রান্ত হয়ে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কত সালে? ১৮৯৪ সালে। এবার আমরা জেনে নিব বাংলার নব্য লেখকদিগের প্রতিনিবেদন প্রবন্ধের উৎস পরিচিতি সম্পর্কে। আমাদের এই প্রবন্ধটির উৎস কোথায়? রচনাটি প্রথম প্রকাশিত হয় প্রচার নামক পত্রিকায়। বাংলার নব্য লেখকদিগের প্রতিনিবেদন রচনাটি প্রথম প্রকাশিত হয় প্রচার নামক পত্রিকায় ১৮৮৫ সালে। ১৮৮৫ সালে। তবে এটি পরবর্তীতে তার বিবিধ প্রবন্ধ নামক গ্রন্থে অন্তর্ভুক্ত হয়। তবে পরবর্তীতে এই প্রবন্ধটি তার বিবিধ প্রবন্ধ নামক গ্রন্থে অন্তর্ভুক্ত হচ্ছে। বাংলার নব্য লেখকদিগের প্রতিনিবেদন প্রবন্ধের উদ্দেশ্য বা মূল বাণী বা মর্মবাণী কি, সেটি যদি আমরা বলতে চাই, তাহলে আমরা পাচ্ছি যশ, খ্যাতি বা অর্থের উদ্দেশ্যে না লিখে শুধুমাত্র জনকল্যাণ ও সত্য সৌন্দর্য সৃষ্টির লক্ষ্যে সাহিত্য চর্চা করা। আমরা এই প্রবন্ধের উদ্দেশ্য সম্পর্কে কি পেলাম? এই প্রবন্ধ লেখার উদ্দেশ্য হলো একটি, সেটি হলো
আমরা যে সকল সাহিত্য লিপিবদ্ধ করি বা আমরা যারা নতুন সাহিত্যিক আছি তাদের যশ, খ্যাতি বা অর্থের উদ্দেশ্যে না লিখে শুধুমাত্র জনকল্যাণ ও সত্য সৌন্দর্য সৃষ্টির লক্ষ্যে সাহিত্য চর্চা করা উচিত। এবার আমরা বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন প্রবন্ধের বিষয়বস্তু সম্পর্কে জানব। দেখো, আমি বোর্ডে কতগুলো পয়েন্ট লিখেছি। আমাদের প্রবন্ধে উল্লেখ আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 13টি পয়েন্ট উল্লেখ করেছে। তার প্রবন্ধে 13টি পয়েন্ট উল্লেখ করেছেন কাদের উদ্দেশ্যে? যারা নতুন লেখালেখি করছে, যারা নতুন সাহিত্যিক, তাদের উদ্দেশ্যে 13টি পয়েন্ট তিনি বলে দিয়েছেন। এই 13টি পয়েন্ট যদি নতুন যারা লেখালেখি করছে, নতুন লেখক, তারা যদি মেনে চলে তাহলে তাদের লেখার মান ভালো হবে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি লেখার উদ্দেশ্য। লেখার উদ্দেশ্য কেমন হবে? লেখার উদ্দেশ্য হবে যশ বা খ্যাতির উদ্দেশ্যে লেখা যাবে না। তোমার উদ্দেশ্য থাকবে সৌন্দর্যবোধ এবং প্রীতি, প্রকৃতি প্রেম, বা তুমি সমসাময়িক বিষয় নিয়ে কিছু লিখছো, তোমার উদ্দেশ্য হতে হবে সত্য, উদ্দেশ্য হতে হবে প্রীতিময়, সৌন্দর্য সৃষ্টি করবে। আর তোমার লেখার মান যদি ভালো থাকে তাহলে যশ বা খ্যাতি এমনি এমনি আসবে। আমি যে যশ বা দেখলাম যে আমার লেখার উদ্দেশ্যই হলো আমি ভাইরাল হতে চাই, আমি ফেমাস হতে চাই, তাহলে লেখার মান ভালো হবে না। আমার লেখার মান যদি ভালো হয়, আমার মধ্যে যদি কোয়ালিটি থাকে, তাহলে যশ বা খ্যাতি এমনি এমনিই আসবে। তারপর দেখো সহজবোধ্যতা কি? আমি যে লেখাটা লিখছি, আমি যে গল্প, আমি যে কবিতা, আমি যে উপন্যাস লিখছি, আমার উপন্যাস যেন যে পাঠ করছে তার কাছে যেন সহজ হয়, সাবলীল হয়। প্রথমত আমরা উচ্চারণ বা শব্দের ব্যবহার ঠিক রাখবো। আমাদের এমন কোনো জটিল শব্দ ব্যবহার করা উচিত নয় যে শব্দ পাঠক বোধগম্য নয়। আমি এমন একটি শব্দ লিখলাম যে শব্দ হাতে গোনা দু একজন ছাড়া কেউ জানে না, তাহলে যে পাঠ করছে, যে পড়ছে, সে মজা পাবে না। এজন্য আমাদের উচিত সহজবোধ্যতা অবলোকন করা। আমি যে লেখাটা লিখছি সে লেখাটা হবে সহজ এবং সাবলীল। ঘুরিয়ে পেঁচিয়ে না লিখে সোজা ভাষায়, আমরা যেটাকে সরল বলি, সরল ভাষায় লেখার চেষ্টা করব এবং সাবলীল ভাষায় লিখব, যেটা হৃদয় ছুঁয়ে যায়। তাহলে আমরা প্রথম পেলাম লেখার উদ্দেশ্য হতে হবে সৌন্দর্যবোধ, যশ বা খ্যাতির জন্য নয়, সহজবোধ্যতা, জটিল শব্দের ব্যবহার করা চলবে না, বা বিদেশি শব্দ আমি ব্যবহার করব সেটাই যেটা আমি জানি, যেটা সম্পর্কে আমার পরিচিত নয়, সেটা খুঁজে খুঁজে অনেকেই করে। আমি যখন ছোট ছিলাম তখন আমিও করতাম। আমি নতুন একটা লেখা লিখছি, আমি আমার লেখার মধ্যে যদি অজানা কোনো শব্দ, বিদেশি কোনো শব্দ থাকে, তাহলে হয়তোবা আমার লেখার মানটা বৃদ্ধি পাবে। কিন্তু এটা নিতান্তই ভুল ধারণা। আগে আমার দেখতে হবে আমার থলিতে কি আছে। আমার থলিতে যদি শব্দগুলো, তাহলে আমার লেখার মধ্যে এমনি এমনি শব্দগুলো চলে আসবে। যদি আমার থলিতে কোনো শব্দ না থাকে, বিদেশি শব্দ না থাকে, আরবি ফার্সি শব্দের ব্যবহার যদি আমার থলির মধ্যে না থাকে, আমার জ্ঞানে না থাকে, তাহলে ডিকশনারি খুঁজে লিখলে সেটা লেখার মান ক্ষুণ্ণ হয়, লেখার মান। এজন্য আগে আমাদের পড়তে হবে, পড়তে হবে, অভিধান পড়তে হবে, বিদেশিদের বই পড়তে হবে, অন্যান্য লেখকের লেখা বই পড়তে হবে। পড়ার পর নিজে থেকে কিছু লেখার চেষ্টা করব। অন্য লেখকের লেখা আমরা কপি করব না। ডিকশনারি খুঁজে খুঁজে শব্দ আমরা আমাদের লেখার মধ্যে ঢুকাবো না। আগে আমরা নিজে পড়ব, নিজে জ্ঞান অর্জন করব, তারপর একটা নতুন জিনিস লিখব। তাহলে আমাদের সহজবোধ্যতা, আমাদের যে লেখার মধ্যে যে লেখার মান, এমনিতেই সহজ এবং সাবলীল হবে। তারপর দেখো অধ্যয়ন ও গবেষণা, যেটার কথা এইমাত্র আমি বললাম। আমি যদি কোনো লেখা লিখতে যাই, আমি একটা কবিতা লিখব, আমি একটা গল্প লিখব, একটা উপন্যাস লিখব, কিভাবে লিখব, কেমন ভাবে লিখব, হুট করেই কোনো কিছু হয়ে যায় না। এজন্য আমাকে আগে গবেষণা করতে হবে, আগে কিছু উপন্যাস পড়তে হবে, কিছু কবিতা পড়তে হবে, একটা ধারণা আসবে, তারপর লিখব। কিন্তু ধারণা নিতে যেয়ে সেটি আমরা নকল করতে পারি না।
আমার রবীন্দ্রনাথের গল্প, রবীন্দ্রনাথের উপন্যাস, কবিতা ভালো লাগে। তাই বলে এমন নয় যে আমি রবীন্দ্রনাথকে কপি করলাম। রবীন্দ্রনাথ যেটা বলতে চেয়েছে আমি তার কাছ থেকে গেলাম, এমন নয়। আমি তার থেকে শিখতে পারি, আমি তার থেকে শব্দভাণ্ডার নিতে পারি, তার লেখার প্যাটার্ন ফলো করতে পারি। কিন্তু সে যা লিখেছে আমি সেটা লিখতে পারি না। আমি তাকে নকল করতে পারি না। তার কোনো লাইন পছন্দ হয়েছে, আমি সে লাইন নকল করতে পারি না। এজন্য আমাদের বেশি বেশি পড়তে হবে, বেশি বেশি গবেষণা করতে হবে। তারপর দেখো আত্মসমালোচনা। অনেক সময় এমনটা হয় যে আমি একটা কবিতা লিখেছি, কবিতাটা খুবই সুন্দর হয়েছে, আমার কাছে ভালো লাগছে। এবার এই কবিতাটা সাথে সাথে মনে হয় আমি এটা ফেসবুকে আপলোড করি বা পত্রিকায় প্রকাশ করি। এটা আসলে ঠিক নয়। এটা আসলে আমরা করব না। কারণ একটি গল্প বা একটি কবিতা যখন আমার কাছে মনে হয় ভালো হয়েছে, তখন সেটা সমালোচনার জন্য আমার কাছের মানুষকে পড়তে দেওয়া উচিত। যেমন আমার শিক্ষক আছে, যে তিনি আমাকে খুবই ভালো চোখে দেখেন, আমার লেখাও পছন্দ করেন। আমি একটা কবিতা লিখেছি, আমার উচিত আমি আমার কবিতাটা আমার বন্ধুকে দিয়ে পড়াবো। আমার যে শিক্ষক আমার সাপোর্টে আছে, আমি আমার শিক্ষককে আমি সেটা দেখাবো, সে পড়বেন। আরও যে আমার আত্মীয় আছে যারা সাহিত্যপ্রেমী, তাদেরকে আমি দেখাবো। তারা প্রথমে দেখলো, তারা দেখে কিছু খুঁটিনাটি ভুল বের করবে। এবং একটা জিনিস যখন অনেকদিন পড়ে থাকে তখন সেটা আর ভালো লাগে না। আজকে আমি একটা জামা কিনেছি, আজকে জামাটা আমার কাছে ভালো লাগছে, 10 দিন ফেলে রেখেছি, 10 দিন আমি জামাটা দেখছি, দেখতে দেখতে 10 দিন পরে আর জামাটা ভালো লাগে না। তখন জামার মধ্যে খুঁত বের হয়, জামাটার ডিজাইন এরকম না হয় এরকম হলে ভালো হতো, এরকম না হয় এরকম হলে ভালো হতো। ঠিক তেমনই একটি লেখা যদি আমরা কিছুকাল ফেলে রাখি, তাহলে ওই লেখার ভুলগুলো লেখকের চোখের সামনে ধরা দেয়। একটি লেখা লেখকের উচিত কিছুকাল ফেলে রাখা। ফেলে রাখলে যেমনটা তিনি লিখেছেন সেই লেখার মধ্যে অনেক ভুল আসে। এবং যাদের পাঠকদের কাছে পড়তে দেই, নিকট আত্মীয়, চেনা পরিচিত বন্ধু স্বজন, তাদের কাছে পড়তে দিলে তারাও ভুলগুলো তুলে ধরে। তারপর দেখো সাময়িক সাহিত্য। আমাদের উচিত নয় যে হুট করে লেখা, আমি যেটা বললাম, হুট করে লিখে সেটা প্রচার করা। এটাকে আমরা বলি সাময়িক সাহিত্য। আমি একটা গল্প লিখেছি, সেটা ফেসবুকে আপলোড করে দিলাম। আমি একটা কবিতা লিখেছি, সেটা পত্রিকায় প্রকাশিত করলাম। এটাকে আমরা বলছি সাহিত্য। আমাদের সাময়িক সাহিত্যের প্রতি ঝোঁক কমাতে হবে, আমাদের সাহিত্যের প্রতি প্রেম ভালোবাসা আনতে হবে। আমাদের যে বোধটা ভিতর থেকে, যে বোধ আসে, যে সাহিত্যর যে একটা ভাবনা আসে, প্রেম আসে, সেটাকে কাজে লাগাতে হবে। এবার আমরা আসি যে আমি একটা লেখা লিখছি, সেই লেখার কোনো ভিত্তি নেই, সেই লেখার কোনো প্রমাণ আমার কাছে নেই, সেই লেখার ভিত্তি বা কোনো প্রমাণ আমার কাছে নেই, তাহলে সেই লেখাটা আমি লিখব না, তাহলে সেই লেখাটা আমি এড়িয়ে চলবো। যার প্রমাণ আছে তেমন কিছু লেখারই আমি চেষ্টা করব। বা এমন হতে পারে এটার প্রমাণ আমার কাছে আছে, প্রমাণ আমি রাফ করে রাখবো, এটা নয়। যদি পরবর্তীতে কোনো ইস্যু হয় যে তুমি কোথা থেকে পেয়েছো, তাহলে যেন তুমি বলতে পারো বা তোমার কাছে কোনো প্রমাণ থাকে যে এটা আমি লিখেছি, এটা সত্য, এটা প্রমাণিত। এজন্য কোনো কিছু লিখতে গেলে, কোনো কিছু আগাতে গেলে তার প্রমাণ থাকা লাগবে, না এটা প্রমাণিত। তারপর আমরা আসি যে আমরা যে যশ বা কিছুক্ষণ আগেই বলেছি, আমি লিখছি অর্থের জন্য, আমার টাকার দরকার, আমি এখন লিখছি। কিন্তু ওই সাময়িক টাকার দরকার আমি লিখছি, ওই লেখার মানটা কিন্তু এক হবে না। এজন্য আমাদের উচিত আমাদের সাহিত্যের প্রতি প্রীতি থাকা এবং একটা লেখা, যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে কথাগুলো বলেছেন, তার 13টি যে ধাপে 13টি পয়েন্টে তিনি আলোচনা করেছেন, যে একজন নব্য লেখক তার কি কি অনুকরণ করা উচিত, তার মধ্যে কতগুলো গুণ থাকা উচিত, এই আমরা এখানে দেখো লিপিবদ্ধ করেছি। এই লিপিবদ্ধ করার মাধ্যমে যদি তুমি অথবা আমি কোনো একটি গল্প, কোনো একটি কবিতা, বা আমরা যদি লেখক হয়ে উঠতে চাই, আমরা যদি সাহিত্যিক হয়ে উঠতে চাই, তাহলে শুধু আমি তুমি না, যে কেউই যদি উঠতে চায়, তাদের মধ্যে এই গুণগুলো
আবশ্যক, এই গুণগুলো থাকা আবশ্যক। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন প্রবন্ধে ১৩টি পয়েন্ট বলেছে, ১৩টি পয়েন্ট, ১২টি পয়েন্ট আলোচনা করার পর ১৩ নম্বর পয়েন্টে গিয়ে তিনি বলেছেন উপরোক্ত উপরোক্ত যে পয়েন্টগুলো আমি বলেছি, এই পয়েন্টগুলো যদি কোনো লেখক বা কোনো সাহিত্যিক আত্মস্থ করতে পারে তাহলে তার লেখার মান শতভাগ সঠিক হবে বা তার লেখার মান, এটা আশাবাদী তিনি। তিনি বলেছেন তার ১৩ নম্বর সর্বশেষ পয়েন্টে বলেছেন উপরে যে পয়েন্টগুলো বলেছি অবলোকন করো, সেটা তোমরা ফলো করো। এবার আমরা বাংলার নব্য লেখকদিগের প্রতিনিবেদন প্রবন্ধের গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানব। কতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন। শুরুতে দেখো, বঙ্কিমচন্দ্রের মতে লেখার মূল উদ্দেশ্য কি হওয়া উচিত? বঙ্কিমচন্দ্রের মতে লেখার মূল উদ্দেশ্য হওয়া উচিত যশ বা অর্থের উদ্দেশ্যে নয়, বরং জনকল্যাণ এবং সত্য সৌন্দর্যের সেবা করাই লেখার মূল উদ্দেশ্য হওয়া উচিত। লেখকদের জন্য বঙ্কিমচন্দ্রের শ্রেষ্ঠ পরামর্শ কি? যা লিখবেন তা কিছুকাল ফেলে রেখে পরে সংশোধন করবেন, এতে রচনার গুণমান বৃদ্ধি পায়। তারপর দেখো, ভাষার ব্যবহার সম্পর্কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কি বলেছেন? অলংকার বা গাম্ভীর্যের চেয়ে সহজ সরল ভাষায় মনের ভাব প্রকাশ করাই শ্রেষ্ঠ লেখকের গুণ। লেখায় ভিন্ন ভাষার উদ্ধৃতি ব্যবহারের ক্ষেত্রে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মত কি? লেখায় ভিন্ন ভাষায় উদ্ধৃতি ব্যবহারের ক্ষেত্রে তার মত হলো পাণ্ডিত্য জাহির করার জন্য অন্য ভাষা থেকে উদ্ধৃতি দেওয়া অনুচিত, এটি রচনার সৌন্দর্য নষ্ট করে। তারপর দেখো, সাময়িক সাহিত্যের বিপদ কি? সাময়িক সাহিত্যের বিপদ কি? তাড়াহুড়ো করে লিখতে হয় বলে সাময়িক সাহিত্য অনেক সময় মানহীন হয়, যা লেখকের মর্যাদাহানি ঘটায়। পরানুকরণ বা অন্যের লেখা কপি করা সম্পর্কে তার বার্তা কি? পরানুকরণ বা পরের গ্রন্থের সাহায্য নিয়ে লেখা নিন্দনীয়, এতে মৌলিক প্রতিভা নষ্ট হয়। প্রবন্ধটি পরবর্তীতে কোন গ্রন্থে সংকলিত হয়েছে? বাংলার নব্য লেখকদিগের প্রতিনিবেদন প্রবন্ধটি পরবর্তীতে বিবিধ প্রবন্ধ নামক গ্রন্থে অন্তর্ভুক্ত হয়। পরবর্তীতে বিবিধ প্রবন্ধ নামক গ্রন্থে অন্তর্ভুক্ত হয়। প্রাবন্ধিকের মতে লেখনী ধারণ করা কখন মহাপাপ? সত্য ও ধর্ম ব্যতীত অন্য কোনো মন্দ উদ্দেশ্যে, যেমন পরনিন্দা বা স্বার্থ সাধন, লেখনী ধারণ করাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহাপাপ বলেছেন। সত্য ও ধর্ম ব্যতীত অন্য কোনো মন্দ উদ্দেশ্যে লেখনী ধারণ করাকে বঙ্কিমচন্দ্র মহাপাপ বলেছেন। লেখক লেখক কাদের যাত্রাওয়ালা বা নিচ ব্যবসায়ীদের সঙ্গে তুলনা করেছেন, যারা দেশ বা মানুষের মঙ্গল অথবা সৌন্দর্য সৃষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে লেখেন তাদের প্রাবন্ধিক নিচ ব্যবসায়ী হিসেবে গণ্য করেছেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যারা দেশ বা মানুষের মঙ্গল অথবা সৌন্দর্য সৃষ্টি ছাড়া অন্য কোনো হীন উদ্দেশ্যে লেখেন তাদেরকে নিচ ব্যবসায়ী হিসেবে গণ্য করেছেন। যশের জন্য লিখবেন না, প্রাবন্ধিক একথা কেন বলেছেন? যশের জন্য লিখবেন না, প্রাবন্ধিক একথা কেন বলেছেন? কারণ যশের আকাঙ্ক্ষায় লিখলে লেখার মান ঠিক থাকে না এবং শেষ পর্যন্ত যশ বা মান কোনোটিই পাওয়া যায় না। তারপর দেখো, বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাসের রচনার কৃতিত্ব কার? বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাস রচনার কৃতিত্ব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। তার লেখা প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মসাল ও জন্মস্থান কোথায়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের 24 পরগনার কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করেন। প্রবন্ধের শেষে বাংলা সাহিত্যের উন্নতির জন্য লেখক কিসের উপর জোর দিয়েছেন? তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন, যদি নব্য লেখকরা তার দেওয়া এই নিয়মগুলো রক্ষা করে চলেন তবে বাংলা সাহিত্যের উন্নতি দ্রুততর হবে। আমরা আরেকবার দেখি, প্রবন্ধের শেষে বাংলা সাহিত্যের উন্নতির জন্য লেখক কিসের উপর জোর দিয়েছেন? আমাদের প্রবন্ধে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন, যদি নব্য লেখকরা তার দেওয়া নিয়মগুলো রক্ষা করে চলেন
তবে বাংলা সাহিত্যের উন্নতি দ্রুততর হবে। এই ছিল বাংলার নব্য লেখকদিগের প্রতিনিবেদন প্রবন্ধের খুঁটিনাটি সারসংক্ষেপ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে আবারও ধন্যবাদ।